মার্বেলের তক্তকে মেঝের মসৃণতা ছাপিয়ে রুক্ষ ঘর্ষণে এগোচ্ছে দুধুরা ধাতব চাকা আর একখানা খাবার ট্রলি। তুলেছে গর্গর শব্দ। নীরবতা নির্মলতায় ডুবে থাকা প্রশস্ত করিডরে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ধাতব চাকার রুক্ষ শব্দ। ধীরে ধীরে সে শব্দ ক্ষীণ হচ্ছে, এগোচ্ছে শব্দদোষীর কক্ষের পানে। একজোড়া গৌর বর্ণা নরম হাত শক্ত করে চেপে রেখেছে ট্রলির কাঠ। হাত দুটোর মালিক নিজ শক্তির কামাল দেখে মৃদু ধাক্কায় ঠেলে আনছে নির্জীব ট্রলিটাকে। তার বিবর্ণা মুখখানায় ক্লান্তির ছাপ স্পষ্ট। গৌরবর্ণা বিদেশি গায়ের ত্বকে ভাটি পড়েছে বেশ। তার গায়ে একখানা মলিন মিড ড্রেস, সম্পূর্ণ কালো রঙা একখানা ফ্রক, যার দৈর্ঘ্য পায়ের টাকনু ছুঁই ছুঁই। ফ্রকের প্যাটের ধারে আবার খোঁচা খোঁচা সফেদ রঙা সুতোর কাজ। বোতামও লাগিয়েছে বেশ কটা, তৈরি করেছে কৃত্রিম পকেট। তরুণীর হলদেটে সোনালি রঙা চুলগুলো পনিটেল করে রাখা, মাথার উপর থেকে সফেদ রঙা ছোট স্কার্ফ পেঁচিয়ে ঘুরে এনেছে পনিটেলের নিচে। সে যেন পুরনো ব্রিটিশ আমলের গৃহ পরিচারিকা। তরুণীর মুখভাবে তেমন কোনো উজ্জ্বলতা নেই, পায়ের গতি বড় ক্ষীণ। মলিন মুখে গন্তব্যস্থলের নিকট এসে পা দুটো থামাতেই তার পথ আটকালো দুজন কক্ষরক্ষী। বলিষ্ঠ পুরুষদ্বয় কেমন সরু চোখে তাকিয়ে আছে তরুণী মিলার পানে। তাদের চোখ দুটোতে একরাশ জিজ্ঞাসা। মুখ গহ্বরে জিভের উপস্থিতি না থাকায় মানবদয় চোখ দিয়ে যারা করছেন মেয়েটাকে। আভ্যন্তরে ঘাবড়ালো মিলা। মলিন মুখখানায় টানলো কপট শুদ্ধতার ছাপ। নত মুখে খানিক ঢুক গেলে শুধালো, মুনলাইটের খাবার নিয়ে এসেছে, চিন্তা করবেন না। মনস্টারের পূর্ব নির্দেশ অনুযায়ী এই খাবার চেখে দেখা হয়েছে। যথার্থ উত্তর পেয়ে তক্ষণি দরজার কাছ থেকে সরে দাঁড়ালেন দেহরক্ষী দুজন। আলগোছেই তীক্ষ্ণ নজরজোড়া হাঁটালেন তরুণীর উপর থেকে। তটস্থ তরুণী ফের গতি টানলো পায়ের। ধীরে সুস্থে ট্রলি ঠেলে আলগোছে ঢুকলো কক্ষে। আনমনা দৃষ্টি জমিন হতে হুট করেই উপরে উঠতেই এক অদৃশ্য ঝটকা খেলো মিলা। চোখ দুটো তার অজান্তেই ছুঁয়ে নিল কপাল। বিস্ময়ের দূরত্ব বাড়ল গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে অধর যুগলে। তার বিস্ময় হতো দৃষ্টি যুগল সম্মুখে নিবদ্ধ। 5 দূরত্বের মেঝেতে অবহেলিত ফুলের শেষ পাপড়ির ন্যায় পড়ে আছে মাহি। নিঃশ্বাস চলছে কিনা কে জানে। মিলা বিচলিত হলো। এক অজানা ভয়ে মুচড়ে উঠে তার বুক। হাত পা দুটো হতবিহ্বলতায় হারিয়েছে কর্মক্ষমতা। সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে হতভম্বতার রেশ। সেই রেশ কাটতে লেগে গেল প্রায় মিনিট দুয়েক। অতঃপর তরুণীর সম্বিত ফিরতেই সে ছুট লাগালো মাহির পানে। দু লাফে এগিয়ে সে তখনই হাঁটু গেড়ে বসলো অচেতন শব্দদোষীর মাথার পাশে। দু হাতে তড়িঘড়ি করে মাহির মাথাটা আলগুছেই নিজের কোলে তুলে নিয়ে অস্থির মানবী কেমন বিচলিত কণ্ঠে ডাকলো, মুনলাইট, মুনলাইট, শুনতে পাচ্ছ? কি হলো তোমার? মিলা বড় অস্থির। মেয়েটার এহেন অবস্থায় তার নিজেরই নিঃশ্বাস আটকিয়েছে গলার কাছে। অস্থিরতায় কাঁপছে বুক। অসহায়ত্ব ছেয়ে গিয়েছে সম্পূর্ণ মুখবাবী। কাকে ডাকবে সে? কাকে বলবে সাহায্যের কথা? তরুণীর উচ্চাটন ভাব বাড়ছে ক্রমশ। অস্থিরতায় স্বভাববশত কামড়াচ্ছে ঠোঁট। অন্য চোখে ঘাড় বাঁকিয়ে তাকাতেই হুট করে দৃষ্টি আটকালো খাবার ট্রলির দিকে। তৎক্ষণাৎ তরুণীর ফাঁকা মস্তিষ্ক বোধহয় কার্যক্ষমতা বাড়ল। বিচক্ষণী কায়দায় তার নিকট প্রস্তাব ছুড়ল, মেয়েটার মুখে পানির ঝাপটা দেওয়া উচিত। যেই ভাবা সেই কাজ। বিচলিত মিলা তৎক্ষণাৎ অচেতন শব্দদোষীর ক্ষুদ্র মাথাটা নিচ থেকে নামালো। অতঃপর কোনরূপ কাল বিলম্ব না করে তখনই হামাগুড়ি দিয়ে পৌঁছালো ট্রলির দ্বারে। এক হাতে পানি ভর্তি গ্লাসখানা তুলে এনে ফের শরীর ঘুরিয়ে ছুটে এলো মাহির কাছে। ক্ষুদ্র দেহটা বড় কাঁপছে তার। হাত দুটোর অবস্থাও বেগতিক। তবু সাহসী তরুণী হার মানেনি। ডান হাতের 3টি আঙ্গুলে একযোগে পানি ভর্তি গ্লাসে ডুবিয়ে অচেতন শব্দদোষীর মুখে ঝাপটা দিতে লাগলো বেশ কবার। কিন্তু কাণ্ড দেখো, শব্দদোষের গভীর নিদ্রা যে ভাঙছেই না। মিলার উচ্চাটন বাড়ল ফের। সরু দৃষ্টি এক পলক তাকালো হাতে থাকা গ্লাসের পানে। অতঃপর মেয়েটার উপর কোন ভূত চাপলো কে জানে। সে কেমন বোকার ন্যায় পানি ভর্তি গ্লাসটা সম্পূর্ণ উল্টে ধরলো ঘুমন্ত মাহির মুখের উপর। আর অমনি এক পশলা পানির বহর আছড়ে পড়লো শব্দদোষীর নরম মুখখানায়। হেডুপ কাণ্ডে মাহির ঘুমন্ত মস্তিষ্ক বোধ হয় মুহূর্তে সচল হলো। বদ্ধ চোখ দুটো ধরে নিল আবারও অতীতের রূপ। মস্তিষ্কে বোঝালো বৃষ্টি পড়ছে। তখনই চৈতন্য ফিরল শব্দদোষীর। মনের কোণে জমে থাকা ভয়েরা বুঝেই লাফিয়ে উঠল একযোগে। মেয়েটা কেমন চোখ খিচে রেখেই হড়বড়িয়ে আতঙ্কে চেঁচিয়ে উঠল, না, চলে যান, চলে যান, আপনি আসবেন না আমার কাছে।
বাকিটা ঠোঁটের আগায় এসে আনমনে আটকে গেল মাহির। চোখের পর্দা সরিয়ে সম্মুখে তাকাতেই ধ্যান ফিরল তার। ঘোলাটে দৃষ্টি অতি পরিচিত মানুষটার নির্মল মুখখানার উপর পড়তেই থমকায় সপ্তদর্শী। ভার আশঙ্কায় ভাটি পড়ল কিছুটা, নেত্র হলো ছল ছল। কাপা কাপা বদন খানিতে একটু আধটু নজর বুলিয়ে নেয় সপ্তদর্শী, বোঝার চেষ্টা চালায় তার বর্তমান উপস্থিতি। এদিকে মিলা কেমন হতবাক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। কপালে পড়েছে গোটা কতক ভাঁজ। দ্বিধায় জর্জরিত সপ্তদর্শী নরম কাঁধে আলগোছে হাত ঠেকিয়ে সে কেমন সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলো, আর ইউ ওকে মুনলাইট? মনের কথা গিলতে পারার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে সপ্তদর্শীর, যে ক্ষমতার জেরে সে এখনো সবার কাছ থেকে লুকিয়ে এসেছে গত 3 বছর আগের সেই অভিশপ্ত দিনটির কথা। মাহি আজও তাই করল। আলগোছে ঢুক গেলে হজম করে নিল নিজ মনের রহস্য। মুখাভাবে কপট ভাব জড়িয়ে মিনমিনে স্বরে বলল, শঙ্কিত মিলা কুচকে নিয়েছে ভ্রুযুগল। কপালের চামড়া আগের চেয়ে আরো খানিকটা গুছিয়ে গেল তার। মুখাভাবে ফুটালো সন্দিগ্ধতার ছাপ। কণ্ঠে একরাশ সন্দিহান ভাব বজায় রেখে মেয়েটা আচমকা জিজ্ঞেস করে বসে, সত্যি? নীরবে মাথা ঝাঁকায় সপ্তদর্শী। ধীরে ধীরে চিবুক নামিয়েছে কণ্ঠায়। তার অমন প্রসঙ্গ এড়ানোর বিষয়টা বোধহয় ভালো লাগলো না মীরার। মেয়েটা কেমন তীক্ষ্ণ দৃষ্টি এখনো তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা চালাচ্ছে সপ্তদর্শীর বাহানার কারণ। ঘড়ির কাঁটারা জানান দিচ্ছে বেলা 10:12। প্যান্ট হাউসের লাউঞ্জে আপাতত ভূমিকম্প হচ্ছে, তবে সেই ভূমিকম্প প্রকৃতির নয় বরং শ্যাডো মাস্টারের। ব্যাপরোয়া লোকটা আর আজ কি হয়েছে কে জানে। ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গেই তার মাথার রক্ত গরম হয়েছে 40 ডিগ্রির উপরে। পান থেকে সামান্য চুন খসলেই চালিয়ে যাচ্ছেন ভূমিকম্প। প্যান্ট হাউস ভর্তি গার্ডস এবং মেডস বেচারারা আপাতত ভয়ে কুণ্ঠিত। হাউস চিফ অ্যালেক্সের নির্দেশে সবাই অবস্থান করছেন দ্য শ্যাডো মনস্টারের নাগাল হতে 10 হাত দূরত্বে। নীরবতায় মধ্যে থাকা প্রশস্ত করিডোরখানা কিছুক্ষণ আগ অব্দি নিস্তব্ধ থাকলেও আপাতত সেথায় ছড়িয়ে পড়েছে একজোড়া দাম্ভিক কদমের ধূপধাপ শব্দ। পদযুগলের মালিক আজ বড্ড উত্তপ্ত। মুখাভাবে সে কি রাগ। রুলস কায়দা করে ক্লিন শেভ করা দৃঢ় চোয়ালখানা যেন ধারালো ব্লেডের ন্যায় চকচক করছে। নিখাত সৌন্দর্য মণ্ডিত বাদামি চোখ দুটোই যেন আগুন লেপ্টে আছে। গোছালো কপালের সঙ্গে তাল মিলিয়েছে কুঞ্চিত ভ্রুদয়। মুগ্ধ হাঁটছে, তার পা দুটোর ধূপধাপ শব্দ যেন জানান দিচ্ছে যুবক আজ বড় উত্তপ্ত। তার বলিষ্ঠ দেহে আটসাট হয়ে আটকে আছে একখানা ফিনফিনি কালো রঙা শার্ট। শার্টের হাতা দুটো গোটাতে গোটাতে এগোচ্ছে মুগ্ধ, ফলে উন্মুক্ত হয়েছে তার ট্যাটু সহিত শক্তপোক্ত হাত দুটো। যুবকের ডান কানে একখানা এয়ারপড। উপাস থেকে কেউ বুঝে মিনমিনে স্বরে বলে যাচ্ছে কিছু, অথচ রুড়ো মানবের সেদিকে পাত্তা নেই। তার অবচেতন বেয়াদব মনটা বারবার খুব প্রস্তাব দিয়ে বলে যাচ্ছে, মেয়েটা এখন কি করছে? একটু চোখের দেখা দেখে আসা উচিত নয় কি? মনের কোনো উত্থাপিত হাওয়া এখনো কুপ্রস্তাবের ঘোর বিরোধিতা করছে মনস্টারের উত্তপ্ত মস্তিষ্ক। ধিক্কার দিয়ে তাকে বারবার বলছে, লজ্জা করে না স্বয়ং রুশদি কিং হয়ে এক মুখে দু ধরনের কথা বলতে? ছি, লোকে শুনলে কি বলবে? মস্তিষ্কের এরূপ ধিক্কার যেন সঙ্গে সঙ্গে গায়ে লাগলো মনস্টারের। কঠোর হল হৃদয়। নিজের উপচে পড়া হেলে দুলে আবেগের রশিতে টান বসিয়ে জনাব শক্ত হলেন পরক্ষণেই। সিদ্ধান্ত নিলেন মেয়েটাকে দেখবে না, মোটেও দেখবে না। মুগ্ধ যখন নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই ইয়ার পরের উপাস থেকে ভেসে এলো কোনো এক জৈনকের কণ্ঠ। মনস্টার, তাহলে কি বলেন, দিন ফাইনাল করব? ভাবনার ডোরে আকস্মাক বাগড়া পড়তে কপালে রক ফুলল রুড়ো মানবের। চোয়াল তুলল কটমট শব্দ। সে তখনই কটমটি হুঙ্কার ছুড়ে বলে বসল, ফাক অফ বাস্টার্ড। থতমত খেলেন জৈনেক। কিসের ভিত্তিতে কি উত্তর পেল তা ভাবার আগে উপাস থেকে টুট টুট করে ডিসকানেক্ট হলো কল। জৈনক কেবল হা হয়ে তাকিয়ে রইলেন ফোনের স্ক্রিনের পানে। প্যান্ট হাউসের বিস্তৃত এবং রাজকীয় ডাইনিং রুমের সে কি অপরূপ সৌন্দর্য। মেঝে জুড়ে চকচকে কাচের ফ্লোর, সিলিংয়ে ঝুলছে স্ফটিকের বিশাল ঝাড়বাতি। পুরো কামরা জুড়ে বিশালাকৃতির রাজকীয় কাঠের ডাইনিং টেবিল। টেবিলের দুধারে নত মস্তকে দাঁড়িয়ে আছেন পুরুষ মেডস, করছেন মনস্টারের অপেক্ষা। প্রায় মিনিট 5 মধ্যে সকলের অপেক্ষার অবসান ঘটে ডাইনিংয়ের স্বচ্ছ কাচের মেঝেতে পা পড়ল মনস্টারের। গটগটি হেড অফ দ্য চেয়ারের পানে এগোচ্ছেন তিনি। একজন দক্ষ মেড তৎক্ষণাৎ এগিয়ে এসে নত মুখে চেয়ার টেনে দিলেন আলগোছে। দাপুটে মনস্টার বসলেন সেথায়। পাশ থেকে আরেকজন গার্ড তখনই এগিয়ে এসে একখানা সফেদ রঙা রুমাল বিছিয়ে দিলেন মনস্টারের কোলে।
আরেকজন তার চেয়ে এক ধাপ এগিয়ে কাপা কাপা হাতে বেশ দ্রুততার সাথে তুলে দিলেন সম্মুখের প্লেট চামচ। নিজেদের কাজের পরিসমাপ্তি ঘটিয়ে পিছু হটলেন তারা। পরবর্তীতে কিচেন থেকে সারিবদ্ধভাবে একযোগে এগিয়ে এলেন বেশ কিছু মহোদয়। প্রত্যেকের হাতে নানান ধরনের কুইজিন, বিদেশি, দেশি, কন্টিনেন্টাল। মাস্টার কখনই বলেন না তিনি কোনটা খাবেন, যার দরুন আলাদা খাটুনি খেটে বেচারারা বানিয়ে বসেন নানান ধরনের কুইজিন। ইতালিয়ান শেফ আজ এক নতুন আঙ্গিকে বানিয়েছেন রিসোট্টো। তিনি একবারই এগিয়ে এসে মাথা ঝুঁকে দাঁড়ালেন, অনুমতি চাইবার প্রয়াসে নত মুখে বললেন, মনিস্টার, আপনাকে একটু রিসোর্টও দেব। সহসা কটমট দৃষ্টি তুলল মুগ্ধ। মাথা ভর্তি উত্তপ্ত আগুনে ঘি পড়ল কোনো কারণ ছাড়াই। রুরমানব কেমন দাঁত খিচে তখনই নিজের বা হাতের শক্তভুক্ত 5 আঙ্গুলের ছাপ বসালো বেচারা রন্ধন শিল্পীর ফুলা ফুলা গালে। এহেন হুটহাট আক্রমণের আকস্মিকতায় সঙ্গে সঙ্গে ছিটকে পড়লেন বেচারা শেফ। সঙ্গে নিয়ে পড়লেন নিজের অত সাথের রান্নাগুলো। এদিকে রুরমানব কেমন সাপের ন্যায় ফুসফুস করতে করতে গর্জন তুলে বলল, খেতে যেহেতু বসেছি তাহলে দিয়ে দিবি। আগ বাড়িয়ে জিজ্ঞেস করার কি আছে বাস্টার্ড? এহেনা গর্জনে তটস্থ সবাই। অ্যালেক্সও কেমন গা বাঁচিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে 5 হাত দূরত্বে। মনস্টার হিসিয়ে যাচ্ছে, হাত বাড়িয়ে টেবিলের স্বচ্ছ কাচের উপরে পড়ে থাকা ফর্কটা তুলে নিল আলগোছে। পরক্ষণেই ফের গর্জে বলল, খাবার দেওয়ার জন্য আলাদা করে বলতে হবে বাস্টার্ডস। সহসায় আটকে ওঠেন সবাই। সংক্ষিপ্ত মনস্টারের সম্মুখে যাবার মতো শক্তি পাচ্ছে না বেচারাদের কদম। তবে না গেলে যে প্রাণ সংশয় বাড়বে বই কমবে না। হেন চিন্তার পরিক্রমায় রাশিয়ান শেফ এগিয়ে এলেন গুটি গুটি পায়ে। হাতে তার একখানা খাবার ডিশ, সেথায় স্যালাদের মাঝে ডুবে আছে এক টুকরো স্টেক, সঙ্গে ম্যাশড পটেটো। বেচারা এগিয়ে সে কাপা কাপা হাতে খাবারটুকু সার্ভ করতে উদ্যত হলেন। তবে উমা, এবারে যে তার সঙ্গে ঘটলো আরো ভয়ঙ্কর কিছু। নির্দয় মানব কেমন দাঁতে দাঁত পিষে তখনই হাতে থাকা তীক্ষ্ণ দাঁত সম্পূর্ণ ফর্কটা এক ঝটকায় ঢুকে দিল রাশিয়ান শেফের বা হাতের কবজি সন্ধি বরাবর। হেন আকস্মিক ঘটনার এক মুহূর্ত স্থবির রইলেও পর মুহূর্তে এক বেকট চিৎকারে দূরে ছিটকে পড়লেন বেচারা রাশিয়ান শেফ। বেচারার আহত হাতখানা থেকে গলগলিয়ে বেরোচ্ছে লুফু। সেই সঙ্গে যুক্ত হয়েছে বেচারার বিকট আত্মচিৎকার। তবে সে চিৎকারে আচমকাই রুখ পড়ল মনস্টারের তেজে হুঙ্কারে। আওয়াজ নিচে। আরেকবার চিৎকার দিলে একেবারে মাথা আলাদা করে দিব। সহসায় দাঁতের রুষ্ঠ চাপায় ঠোঁট আঁকড়ে ধরেন বেচারা শেফ। যথাসম্ভব নিজের উপচে পড়া কান্নাগুলো আটকে রেখে গুঙাচ্ছেন তিনি। অথচ মনস্টার কেমন কটমট করছে দেখো। শক্ত হাতে নিজের ঘাড় ডলে দাঁত কিরমির করে আওড়াচ্ছে, আমার অনুমতি ছাড়া আমার পাতে খাবার সার্ভ করার সাহস পেলি কোথায় বাস্টার্ড? প্রাণের মায়া নেই তোদের? দ্বিধায় পড়লেন বাকিরা। আকাশের রঙের চাইতে অতি দ্রুত রং বদলায় মাফিয়া মনস্টারের মন। কখন কোনটা বলবেন করবেন সে সিদ্ধান্ত যেন তার একারই। অ্যালেক্স এবার সুযোগ বুঝে এগিয়ে আসে 2 কদম। মাথাটা বরাবরের ন্যায় নুয়ে রেখে শান্ত কণ্ঠে আওড়ায়, মনস্টার, সাউথ কোরিয়ার ডিল এখনো পেন্ডিং। আমার মনে হচ্ছে এবার আমার নিজে যাওয়া উচিত। নাকের পাটা ফুলল মুগ্ধের। মসৃণ ললাটের চামড়ার অভ্যন্তরে লুকিয়ে থাকা রগগুলো ফুলে উঠল ধপধপিয়ে। ট্যাটু শলিত অঙ্কিত শক্তপোক্ত হাত দুটো মুষ্টিবদ্ধ হলো নিমিষেই। চোয়ালে রাখা হলো টান টান। যুবক তক্ষণে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। বলিষ্ঠ দেহ আচমকা চেয়ার ছাড়তেই নির্জীব চেয়ারখানা দুলে উঠল বেশ। সেদিকে থুরায় পাত্তা দিবে মনস্টার। সে উল্টো কটমট কণ্ঠে গর্জন তুলে বলল, জেট রেডি কর। আটকে ওঠে অ্যালেক্স। মনের কোনো একটা সংশয় নিয়ে সন্দিগ্ন গলায় জিজ্ঞেস করে বসে, মনস্টার, আপনি? বাকিটা বলার ফুরসত হয়নি অ্যালেক্সের। তার আগে কর্ণকুহরে ভেসে এলো মনস্টারের হুঙ্কার, আই সেড গেট দ্য জেট রেডি। তুলতুলে ফুমে ভরা বিন ব্যাগে গাছ ফুরিয়ে বসে আছে মুগ্ধ। ফুমের আড়ালে দেবে আছে তার বলিষ্ঠ দেহ। মাথাটা হেলে আছে পেছনে। শরীরের ভঙ্গিমা বড্ড এলোমেলো তার। এক পা হালকা গুটিয়ে রাখা, তো আবার অন্য পা ছড়িয়ে আছে অন্যত্র। বাঁ হাতটা অবহেলিত আকারে ঝুলছে ব্যাগের পাশে। বাঁ হাতের কোনোই অভ্যন্তরীণ মাংসল জায়গা হতে নির্বিকারে চুয়ে পড়ছে লুফু। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু ব্যবহৃত সিরিঞ্জ, শূন্য কাচের ছোট ছোট শিশি। যুবকের ঠিক সম্মুখে দাঁড় করানো একখানা টেবিল, যেথায় এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে আছে অসংখ্য বিদেশি অ্যালকোহলের বোতল। তন্মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যালকোহলের কাচের বোতলখানা মুঠোয় চেপে রেখেছে মুগ্ধ।
ক্ষণে ক্ষণে বোতলের ডগায় বসাচ্ছে চুমুক। সদা ড্রাগস নেওয়ায় শরীরটা বড় দুর্বল লাগছে তার। মস্তিষ্ক চলছে ধীর গতিতে। যুবক চোখ বুজে মাথা হেলে রেখেছে। পরনের শার্টখানার সবগুলো বোতাম হা করে খুলে রাখা, ফলে ঘরমাক্ত লুমহীন পেটানো বক্ষ স্পষ্ট দৃশ্যমান। মুগ্ধ যখন নিজ স্বস্তিতে নিগুড়ভাবে মত্ত, ঠিক তখনই তার কর্ণকুহরে হুট করে ভেসে এলো এক অতি পরিচিত ঋণঋণে কণ্ঠ। আপনি আবারও ড্রাগস নিয়েছেন? আচমকা চোখ দুটোর পর্দা সরালো মুগ্ধ। শিথিল কপালের চামড়ার সামান্য গুছিয়ে রোষে ঘাড় সোজা করে তাকালো সম্মুখে। তার ঝাপসা দৃষ্টে ধরা পড়েছে সপ্তদর্শী। অভিমানিনী নাক ফুলিয়ে তাকিয়ে আছে যুবকের পানে। যুবক হাসলো। ক্যানাইন দাঁতে রুষ্ট স্পর্শে পৃষ্ঠ করলো পিয়ার্সিং করা ঠোঁটের অংশ। সম্মুখে আলগোছে বাহাতখানা বাড়ি দিয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, কাছে আয় চাশমিশ। অভিমানিনীর অভিমানের পারদ বড্ড উঁচু, অত সহজে গলল না যুবকের ডাকে। যুবক ঠায় বাড়িয়ে রেখেছে হাত, ধীরে ধীরে কাত করছে ঘাড়। শান্ত কণ্ঠে আবার বলল, কাছে আয় পিচ্ছি। সহসা অভিমানিনী রাগে চোখ দুটো আছড়ে পড়ল যুবকের পানে। মুখখানায় কৃত্রিম রাগে ভাবভঙ্গিমা ফুটিয়ে সে আলগুছেই এগিয়ে এসে চেপে ধরল মুগ্ধের বারান্ত হাত। ঠিক তখনই এক খ্যাচকা টানিয়ে মেয়েটাকে নিজের উন্মুক্ত বক্ষের উপর আছড়ে ফেলল মুগ্ধ। আশ্চর্য, সপ্তদর্শী ভরকায়নি, উল্টো চোখ মুখে অদ্ভুত শান্ত ভাব ফুটিয়ে যুবকের বুক থেকে আলতো করে সরে এসে বসল তার বাড়ির শক্ত উরুর উপর। মুগ্ধ কেমন নিষ্পলক দৃষ্টি তাকিয়ে আছে মেয়েটার পানে। সপ্তদর্শী মুচকি হাসছে, গভীর দৃষ্টি অবলোকন করে যাচ্ছে সুদর্শনকে। মুগ্ধ ফের বাঁকা হাসলো, মাথাটা আবারও পেছনে হেলিয়ে দিয়ে গমগমে গলায় বলল, ইউ আর মাই হ্যালুসিনেশন, রাইট? তোর জায়গায় সত্যি সত্যি আমার বান্দির মেয়ে হলে এতক্ষণে তাকে ছোঁয়ার অপরাধে আমাকে তুলোধুনা করে ছাড়তো। বাট সি, ইউ আর লাফিং। ইউ নো হোয়াট? নো ওয়ান ক্যান বিট মাই বান্দির মেয়ে, নট ইভেন মাই হ্যালুসিনেশন। শি হিটস ডিফারেন্ট। সপ্তদর্শীর প্রতিচ্ছবি এখনো হাসছে। নিজ উদ্যোগে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইছে যুবকের কণ্ঠনালীর অতীব সুন্দর উঁচু হারখানা। সেথায় আলতো করে আঙুল ছোঁয়াতে সপ্তদর্শীর কবজি সন্ধি খপ করে চেপে ধরে মুগ্ধ। তৎক্ষণাৎ ঘাড়ের হাড় সটান করে ক্ষুদ্র চোখে চাইল মেয়েটার পানি। অতঃপর সপ্তদর্শীর নিগুড় রহস্যভেদী চাহনিতে ডুব দিয়ে নিজেকে রাঙাতে তৎপর যুবক সিক্ত জিভ ঠেলে শুষ্ক অধৈর্যরা খানিক ভিজিয়ে নিয়ে গভীর কণ্ঠে আওড়ালো, আগে তুই শুধু আমার স্বপ্নে আসতে বান্দির মেয়ে, তাও মাঝে মধ্যে। তবে যেদিন থেকে তোকে আমি নিয়ে এলাম নিজ কারাগারে বন্দি করতে, সেদিন থেকে তুই আমার শয়নের স্বপ্নে, ইভেন জেগে থাকা অবস্থায় কল্পনাতেও ভাসছিস। এমনটা কেন করছিস বান্দির মেয়ে? হোক তুই আমার নেশা, তাতে কি? তুই যে আমার শত্রুর দুর্বলতা, এটা তো চিরন্তন সত্য। তোকে কষ্ট দিলে তোর বাপ মরবে, তিলে তিলে মরবে, একটু একটু করে মরবে, ঠিক যেমনটা আমার শৈশব মরেছে, আমার মা মরেছে। তোকে মারতে এনেছি বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে এনেছি। হ্যাঁ মানলাম, আমি 3 বছর আগেই তোর চলে যাওয়া দেখে বলেছিলাম আমি আবারও ফিরবো। তবে পরের বার তোর সকল সম্পর্ক ছিন্ন ভিন্ন করে তোকে একমাত্র নিজের করে নিয়ে যাব। তবে তখন তো জানতাম না তুই কে। জানলাম সেদিন, যেদিন প্রথম রেহানের বাড়িতে তাই ফ্যাশনের মেয়েকে মারতে গিয়ে আমার ঘুমন্ত পিচ্চিকে দেখলাম। ঠিক একই নাক মুখ যা আমি স্বপ্নে দেখতাম, নেশায় বুধ থাকলে দেখতাম। এসব কিছুই কি ভাগ্য পিচ্ছি? এটা কেমন ভাগ্য? তুই কি জানিস আমি কতটা নির্দয়? আমি নিজের প্রতিশোধ নিতে তোর মতো হাজারটা নেশাকে বলিদান দিতে ন্যানো সেকেন্ডও ভাববো না। বিশ্বাস কর, ভাববো না। শুধু সমস্যা একটাই, তোকে মারতে গেলে হাত কাঁপে, বুক মুচড় দেয়। বাক নেই সপ্তদর্শীর ঠোঁটের গোড়ায়। সেথায় এবার থমথমে ভাব স্পষ্ট। যুবক থামলো, চোখ দুটো আলগুচ্ছে বুঝে নিয়ে নিঃশ্বাস টানলো জোরালো ভঙ্গিতে। খানিকক্ষণ চুপ থেকে আবারও চোখ দুটো খুলে ঘাড় কাত করে জিজ্ঞেস করলো, কল্পনা হওয়া সত্ত্বেও সারাদিনে একটিবারও সামনে এলি না কেন বান্দির মেয়ে? মাহির চোখে মুখে আধার নেমেছে, চিবুক নেমেছে কণ্ঠায়। মেয়েটা কেমন উদাস মুখে বলল, আপনি আমায় দেখতে চাননি তাই। ঠোঁট পেশে হাসলো রুড়ো মানব। বা হাতে আলগোছে চেপে ধরলো সপ্তদর্শীর বাঁকানো কোমর। সেথায় মৃদু টান বসে মেয়েটাকে নিজের বড্ড কাছে নিয়ে তার নির্মল মুখ পানে গভীর দৃষ্টে তাকালো মুগ্ধ। বাঁকা কণ্ঠে বলল, তুই আবার কবে থেকে
আমার বাধ্য হলি? এতবার না করা সত্ত্বেও যখন তখন সামনে চলে আসতি, আর আজ কিনা আমার এক কথায় চুপসে গেলি? তা বল শুনি, কবে থেকে এতটা বাধ্য হলি? সপ্তদশী নিখাত চোখে চাইল এবার। ঠোঁটের কোণে মুচকি হাসির রেশ টেনে আওড়ালো। যেদিন থেকে আপনার মন আপনার অজান্তেই অবাধ্য হয়ে আমার প্রতিজ্ঞতা প্রকাশ করেছে, ঠিক সেদিন থেকেই। মেয়েটার এহেন মোটা বাক্যে আনমনে শরীর দুলিয়ে হেসে উঠে মাফিয়া বিস্ট। এই প্রথম বোধ হয় এত সুন্দর করে হাসল সে। হাসির তোরে মুখ দিয়ে যেন মুক্ত ছড়ছে। সুদর্শন হাসির মাঝেই হুট করে দৃষ্টি থমকে তাকালো মেয়েটার পানে। কিয়ৎক্ষণ চুপ থেকে হঠাৎই বলল, তোকে দেখলে ইদানিং আমার এমন লাগে কেন চাশমিশ? আবুধের ছাপ ফুটেছে সপ্তদর্শীর মুখে। কপাল গুটিয়ে নিয়েছে নিমিষে। সে কেমন অভূত কণ্ঠে জিজ্ঞেস করলো। কেমন লাগে? মাফিয়া বেস্ট সময় নিল না, তখনই মাথাটা এগিয়ে নিয়ে আলগোছে রাখলো সপ্তদর্শীর বুকের কাছে। সেথায় পরম শান্তিতে মুখ গুজে পড়ে রইল কিয়ৎক্ষণ। নাক টেনে নিঃশ্বাস নিল জোরালো। অতঃপর ভাঙা ভাঙা গলায় আওড়ালো। ঠিক যেমনটা প্রথম দর্শনে লেগেছিল, একটা অদ্ভুত স্নিগ্ধ অনুভূতি, নাম না জানা অনুভূতি, এক কথায় সঙ্গীন হৃদয়ানুভূতি। থমকায় রুড়ো মানবের বরফ গলা কণ্ঠ। বুকের খাঁচা লুকায়িত স্পন্দিত অঙ্গটা বুঝি এখনই বেরিয়ে আসতে চাইছে বুক পিঞ্জরের বাঁধন থেকে। তার শান্ত কণ্ঠস্বর বাদ পেয়েছে কণ্ঠা রুচু হারখানার হস্তক্ষেপে। বলা নেই কওয়া নেই, হুট করে কণ্ঠনালীর মধ্যাংশে এক অদ্ভুত চিনচিনে ব্যথা শুরু হলো রুড়ো মানবের। যে ব্যথায় কুচকে গিয়েছে মানবের স্বরূপ হৃদয়, গুটে নিয়েছে কপাল। মুগ্ধের হাসফাস বাড়ল। তখনই সপ্তদশী নরম বক্ষে পেঁজা তুলোর ন্যায় গুটিয়ে নিল নিজ মুখ। গলার কাছে ফুটহাত সৃষ্টি হওয়া উদ্ভট ব্যথার উপশমে যুবকের তামাকে পুরা বাদামি ঠোঁট জোড়ার মধ্যকার দূরত্ব বাড়ল খানিক। নাকের বদলে নিঃশ্বাস টানার কর্মে লিপ্ত হলো মুখ। বুক ফুলিয়ে নিঃশ্বাস টানছে রুড়ো মানব। বুকের ওঠানামার গতি বড় জোরালো এই মুহূর্তে। ফাঁকা মস্তিষ্ক তার ধীরে ধীরে কার্যক্ষমতা শিথিল করতে চাইছে। চোখ দুটো কুচকে আছে এখনো। সপ্তদশী নরম বক্ষে মুখ গুজে রেখেই যুবক ফের লম্বা এক নিঃশ্বাস টানতেই হঠাৎ কুচকে গেল তার বদ্ধ চোখ দুটো। মুহূর্ত ব্যয়ে তরাক করেই পর্দা সরালো রুড়ো মানবের খোলাটে দৃষ্টি। তড়িৎ ব্যাগে মাথাটা উঠে এলো সপ্তদশীর বক্ষ হতে। পরক্ষণেই যুবকের কঞ্চিত দৃষ্টি যুগলে এক যুগে গিয়ে আছড়ে পড়ল সপ্তদশীর নির্মল মুখপানে। সপ্তদশী মৃদু হাসছে। তার দৃষ্টিতে আচ্ছন্ন ভাব স্পষ্ট। যুবকের ঘোর ধরল না এতে। সে কেমন ঘোলাটে দৃষ্টি মাহির মুখপানে তাকিয়ে থেকে আচমকাই অনীহা বোধে বলে বসল, তোর গায়ে আমার চাশমিশের ঘ্রাণ নেই, দূরে সর আমার কাছ থেকে। যুবকের এখনো অনীহা মিশ্রিত কণ্ঠে সপ্তদশীর হরিণী চোখ দুটোতে নামলো ঘুর বর্ষা। মুখে নামলো রাজ্যের আধার। কণ্ঠিত হলো নারী কায়া। সুনিপুণ চিবুকখানা রহস্যে গিয়ে ঠেকলো কণ্ঠার কাছে। মুখে নামলো রাজ্যের আধার। কণ্ঠিত হলো নারী কায়া। সুনিপুণ চিবুকখানা রহস্যে গিয়ে ঠেকলো কণ্ঠার কাছে। মাথা ভর্তি এলোমেলো চুল তার। নতুন করে গজানো দুর্বাক হাসের ন্যায় ছোট ছোট চুলগুলো কেমন বেয়াদবের ন্যায় আছড়ে পড়ছে সপ্তদশীর পত্র পল্লবের ন্যায় মুখখানার উপর। যুবক ঘোলাটে চোখে দেখছে সব। হুট করেই বেয়াদব মস্তিষ্কটা কেমন জ্বলে উঠল তার। সে তখনই নড়ে চড়ে উঠে সে আচানক খামছে ধরলো মাহির সিল্কি চুলগুলো। এহেন কান্তে মোটেও ভরকায়নি সপ্তদশী। ওটো পিটপিট চোখে আড়াআড়ি দৃষ্টি মুখ তুলে চাইল। ওদিকে রুরমানব কেমন কটমট করছে চুলগুলোর দিকে তাকিয়ে থেকে। হালকা খাদ্যযুক্ত দৃঢ় চোয়ালখানা ফুটে উঠল শক্তভাবে। চোখে মুখে সে কি রাগ তার। কণ্ঠে একরাশ হিংসা নিয়ে হিসিসি আওড়ালো, ডোন্ট টাচ হার বাস্টার্স, শি ইজ মাই প্রপার্টি। নির্জীব চুলের সঙ্গেও সে কি অদ্ভুত হিংস্রে মাফিয়া বিস্টেড। মুখখানার সর্বত্র লেপ্টে আছে বিরক্তির ভাঁজ। সপ্তদশীর আর দৃষ্টি এবার প্রশস্ত হলো। ঠোঁটের কোণে ঝুলল মুচকি হাসির রেশ। নজর ধীরে ধীরে সুদর্শনের বারান্ত হাতের পানে নিবদ্ধ হলো। সুদর্শনের গৌরবর্ণ শক্তভুক্ত হাতের পৃষ্ঠে নেলছে শিরাগুচ্ছ স্পষ্ট। কবজে সন্ধিতে আটসাট হয়ে আটকে আছে একখানা কালো রঙা রিবন ব্যান্ড। তখনই সংকুচিত হলো সপ্তদশীর ভ্রুযুগল। আচানক নড়ে চড়ে উঠে হাত বাড়িয়ে এক খাবলায় আঁকড়ে ধরে মুগ্ধের বা হাত। সন্দিগ্ন গলায় জিজ্ঞেস করে উঠে, হাতে এটা কি? মুগ্ধের বিমুগ্ধ নয়ন মাহির পানে তাকিয়ে আছে এক দৃষ্টে। সেথায় নেই বিন্দু মাত্র নিরাগ্রহ। কণ্ঠে একরাশ মলিনতা ঢেলে সে আওড়ালো, আমার না পাওয়া ধন।
সহসা এক কুচকে গেল সপ্তদশীর বাঁকানো ভ্রুদয়, আর ললাটে নামলো সন্ধিহান ভাঁজের ছাপ। মেয়েটা খানিক ঠোঁট উল্টে চেয়ে রইল রুড়ো মানবের পানে। যুবক দেখলো তা পরক্ষণেই আলতো করে বা চোখের পিয়ার্সিং করা ভ্রুটা সামান্য উঁচিয়ে নীরবে জিজ্ঞেস করলো, কি? সহসা চোখ ঘুরালো মাহি। যুবকের শক্তপোক্ত হাতখানা ছেড়ে দিয়ে দু হাতে চেপে ধরলো নিজ অবাধ্য চুলগুলো। হাত ঘুরিয়ে খোপা বাঁধার ভাঙ ধরে বলল, জীবন ব্যান্ডটা দিন তো, চুলগুলো বড্ড জ্বালাচ্ছে। যুবক তখনই নাকচ করে উঠে শব্দদোষের এহেন বাক্য। মাথার উপর একরাশ ভার নিয়ে সহসাই ঘাটটা এলিয়ে দিল বিন ব্যাগের গায়ে। লম্বা এক নিঃশ্বাস টেনে দু চোখ বুঝে আওড়ালো, হুম, এটার ভাগ আমি কাউকে দিব না, ইভেন আমার হ্যালোসিনেশনকেও দিব না। এটা আমার, শুধু আমার। ধীরে ধীরে কণ্ঠ জুড়ে আসছে রুরু মানবের। চোখ দুটোর পাতা ভার হলো বেশ। তারা কেমন আপন মনেই বুঝে গেল আপনা আপনি। পাহাড় সম বলিষ্ঠ দেহখানায় নামলো অস্বরতা। হাত দুটো আলগুছিয়ে নেমে গেল দেহের দুপাশে। অতঃপর রুরো মানব ডুব দিল ক্লান্তির নিদ্রায়। দুপুর গড়িয়ে বিকেল নাম্বার জোগাড়। সেন্ট পিটার্সবার্গের আকাশটা আজ বহুদিন পর স্বচ্ছ হলো। রৌদ্রের খুব একটা প্রখরতা না থাকলেও তার উপস্থিতি অস্পষ্ট নয়। হাত খোলা জানালার দাঁড়িয়ে বিছিয়ে রাখা মখমলি কাউচের উপর পা দুটো ভেঙে বসে আছে মাহি। কাউচের হ্যান্ডেলে কুশন চেপে পিঠ হেলিয়ে রেখেছে তাতে। হরিণীর চোখ দুটো তার আটকে আছে রিমলেস গুল ফ্রেমের চশমার আড়ালে। দুহাতে ধরে রাখা একখানা মোটা বই। আপাতত সপ্তদশীর সকল মনোযোগ বইয়ের ভাঁজে নিবদ্ধ। মসৃণ পা দুটোর সম্মুখে কুটকুট করছে কিউটি, খাচ্ছে গাজরের স্লাইস। মাঝে মধ্যেই মনিবের কুলে আসার বায়না জুড়েন মহাশয়। তবে সে বায়না আর পূরণ হলো কই? সপ্তদশী যে বড্ড বই পোকা মানুষ। বইয়ের মাঝে একবার ডুব দিতে পারলে তার থুড়ায় খবর থাকে দিন দুনিয়া নিয়ে। মাহির মনোযোগে চোখ দুটো সামান্য কুচকে আছে। বোধহয় এতক্ষণে বইয়ের বেশ ইন্টারেস্টিং অংশে চলে এসেছে সে। তবে শেষটুকু পড়তে গিয়ে বাঁধলো আরেক কাণ্ড। কাহিনী তো খতম হলোই না, উল্টো লেখা আছে টু বি কন্টিনিউ। সপ্তদশী বড্ড অস্থির হলো এহেন কাণ্ডে। মসৃণ ললাটের চামড়ায় গোটা কত ক্ষোভের ভাঁজ ফেলে তক্ষুনি পা দুটো নামিয়ে রাখলো মার্বেলের তক্তকে মেঝেতে। নরম হাতের মুঠোয় সদস্য সহ বইটা নিয়ে পায়ের গতি টানলো মাহি। এক্ষুনি লাইব্রেরিতে গিয়ে বাকিটুকু পড়তে হবে তার, নয়তো অভ্যন্তরীণ আগ্রহ এবং কৌতূহলতায় অস্থির হবে তার তনুমন। এহেন চিন্তার পরিক্রমায় পায়ের গতি জোরালো হলো সপ্তদশীর। ধূপধাপ কদমে বেড়ে গেল কক্ষ ছেড়ে। গোলাপি আভায় ছেয়ে আছে চেরি ব্লসম গার্ডেনের জমিন। জাপানের সৌন্দর্যের প্রতীকী ফুলগুলোর নরম সরম গোলাপি পাপড়িগুলো কেমন ঝরে পড়ছে নিজ দায়িত্বে, ঢেকে দিচ্ছে বাগান জমিনের আসল রূপ। কয়েক জোড়া বুট জুতা পড়ুয়া দাম্ভিক কদম কেমন রুষ্টতার সঙ্গে পিষে দিচ্ছে গোলাপের নরম পাপড়িগুলো। গটগটিয়ে এগোচ্ছে প্যালেসের দিকে। সম্মুখের দাম্ভিক কদম জোড়ার রুড়ো মালিক বড় ব্যতিব্যস্ত। আজ আবারও সেজেছে দ্য গ্রেট রুস্টি কিং এর সজ্জায়। গায়ে কালো রঙা ওভারকোট, বক্ষে আটশাট হয়ে আটকে আছে কালো রঙা শার্ট, সঙ্গে মিলিয়ে পড়েছে কালো রঙা প্যান্ট। ডান হাতের কবজি সন্ধিতে শোভা পাচ্ছে দ্য শ্যাডো মনস্টার নামক সিগনেচার ব্রেসলেট। যুবকের মাথায় এঁটে বসে আছে কালো রঙা গোলাকার ফেডোরা টুপি। সুদর্শন মুখখানায় আপাতত উন্মুক্ত। যুবকের পিছু পিছু এগোচ্ছে অ্যালেক্স এবং অ্যাডউইন। দুটো গম্ভীর মুখ বলিষ্ঠবান পুরুষ একে অপরের পাশাপাশি হাঁটলেও দুজনের দৃষ্টি একে অপরের বিপরীত। নাকের পাটার সমানে ফুলছে দুজনার, চোয়ালের পেশি হয়েছে টানটান। ভাগ্যিস মনস্টার সামনে আছে, নয়তো এতক্ষণে দুই সাপে নেউলের মধ্যে ফের বাঁধত হাতাহাতি। জোরালো ভঙ্গিতে প্যালেসের সম্মুখে সিঁড়িতে পা রাখল মুগ্ধ। দায়িত্বরত গার্ডেরা তখনই মাথা ঝুঁকে কুর্নিশ জানালেন মনস্টারকে। রোরামানব সেদিকে ফিরেও তাকালেন না, উল্টো পায়ের গতি বাড়িয়ে ঢুকলেন ভেতরে। তার ব্যস্ত কদমজোড়া গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে কারুকার্যে খচিত গোলাকার স্থানে এসে পড়তেই আচমকা পায়ের গতিতে রুখ টানলেন নির্দয় মানব। থেমে গেলেন সশরীরে। তার হৃদয়টা এবার একটু বেশি জ্বালাচ্ছে মনে হচ্ছে। বেয়াদব অঙ্গটাকে এতক্ষণ কোনো মতে সামনে রাখতে পারলেও এখন কেন যেন অবাধ হতে চাইছে সে। বারে বারে মনের মধ্যেখানে উত্থাপন করছে, মেয়েটাকে একটু দেখে নিলে কি বা হয়ে যাবে। হৃদয়ের এহেন বেয়াদবি দেখে দাঁত কিরমির করে উঠে মুগ্ধ। বেয়াদব অঙ্গটার কত বড় সাহস! তার দেহের খাঁচায় থেকে ওই বান্দির মেয়েকে দেখার ইচ্ছে পোষণ করছে। এ যে ঘুর অন্যায়। মায়া ভরা হৃদয়ের এহেন অবাধ ইচ্ছেকে এক প্রকার চুলুই চড়ালেন মাফিয়া বিস্ট। অত সহজে থুরায় শুনবে হৃদয়ের কথা? মুগ্ধ কেমন তিতি বিরক্ত রূপে তখনই শরীর ঘুরিয়ে উল্টো পথে পা ঘোরালো।
পেছন থেকে ধেয়ে আসা দু গম্ভীর পুরুষদের পানে কটমট দৃষ্টি নিক্ষেপ করে শুধুই গর্জন তুলে শোধালো, ইউ ব্লাডি মরনস, এটুকু পথ আসতে এতক্ষণ লাগে তোদের? পায়ে জোর নেই রাস্কেলস? ভরকায় অ্যালেক্স এবং অ্যাডুইন। বেচারারা কেমন তৎক্ষণাৎ নজর শুকিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল মাঝপথে। বেচারারা ভেবে ভেবে কুপকাত মনস্টারের আবার জ্বলে ওঠার কারণ সম্পর্কে। ওদিকে মুগ্ধ মহাশয় সাপের ন্যায় ফুসফুস করছে। সুদর্শন মুখখানায় এক অদৃশ্য আগুন লেপটে যুবক কেমন গদগদ পায়ে এগিয়ে এলো বেচারা দুটোর সম্মুখে। অতপর মুখোমুখি দাঁড়িয়ে এক হিংস্র থাবায় আচানক কাত করলো অ্যাডুইনের ফর্সা গালটা। ইস, মনস্টারের অমন ব্যগ্র থাবা গালে পড়তে গালের মাংসগুলো বসে খুলে খুলে পড়ছে। তার সঙ্গে যা জ্বলনি হচ্ছে না, মনে হচ্ছে কেউ জোর করে এক মুঠো মরিচের গুঁড়োই নিচ্ছে মতো ডলে দিয়েছে গালটায়। বেচারার এরূপ অবস্থা অবলোকন করে পাশে দাঁড়িয়ে থাকা অ্যালেক্স মহোদয় খানিকটা খুশি হতেই যাবেন, ঠিক তখনই এক শক্তপোক্ত মুঠোর পাঁচে সে বসলো তার উদর বরাবর। সহসায় ব্যথায় কুচকে গেল অ্যালেক্সের সুদর্শন শ্যামবর্ণ মুখখানা, বেঁকে গেল মেরুদণ্ডের হাড়। বেচারার আর সটনভাবে দাঁড়িয়ে থাকার জন্যে পা দুটোর শক্ত হাড়গোড় কাঁপছে ভীষণ। এই বুঝে তারা ভেঙে বসিয়ে দিবে বেচারাকে। তাদের এমন করুণ দশা দেখেও গললেন না মাফিয়া বিস্ট। তখনই ওভারকোটের অভ্যন্তরীণ হাতে গলিয়ে কোমর থেকে রিভলভারটা বের করে এনে তাক করলো অ্যাডুইনের দিকে। কটমট করতে করতে হুঙ্কার ছড়ে বলল, দেরি করলি কেন তোরা? কোথায় ছিলি উত্তর দে, না হলে। বাকিটা জিভ খসে বেরোনোর আগেই যুবকের ক্রূর দৃষ্টি আচমকা গিয়ে ঠেকল তিনতলার প্রশস্ত করিডোরের পানে। সেথায় অতি কাঙ্ক্ষিত নির্মল মুখখানার পরিদর্শন পেয়ে তৎক্ষণাৎ থমকায় রূঢ় মানব। থমকায় তার ক্রূর দৃষ্টি। এতক্ষণ যাবৎ সম্পূর্ণ মুখমণ্ডলে জুড়ে থাকা একরাশ আগুনে কেউ বুঝি মাত্রই এক পশলা বৃষ্টি নামালো। সে বৃষ্টির ঝাপটায় নিভে গেল যুবকের মাথা ভর্তি উত্তপ্ত আগুন। বৃষ্টির ক্রূরতার পরশ ক্ষীণ হতেই রিভলভারের চাবি থেকে আনমনে সরে গেল তর্জনী। আলগা হলো হাতের বাঁধন। অদরের তিনতলার করিডোর দিয়ে আপন মনেই হাঁটছে শব্দদর্শী। হাতে একখানা বই, তার মনোযোগী দৃষ্টি যুগল বইয়ের মসৃণ পৃষ্ঠে নিবদ্ধ। মুগ্ধ কেমন বিগলিত নয়নে তাকে রইল সেদিকে। অত বিহব্বলতায় যুবকের রিভলভার ধরে রাখা বারন্ত ডান হাতখানা আলগুছে নেমে গেল। বা হাতে বোধ হয় ভর করেছে রাজ্যের সব ভার। কিছুতেই বেচারা উঠছে না উপরে। রূঢ় মানবের সম্পূর্ণ বদন ছেয়ে গিয়েছে প্রবল শান্তিতে। তার বাদামি চোখ দুটোর তীক্ষ্ণ দৃষ্টি গোলাকার টুপির ছত্রছায়ার আড়ালে শব্দদস্যুর নির্মল মুখখানা অবলোকন করতে বাদ পাচ্ছে বোধ হয়। অস্থির যুবক তখনই ডান হাতখানা উঠিয়ে এনে আলগোছে মাথার উপর থেকে টুপিটা নামিয়ে নিল। এবারে সম্মুখে দৃষ্টি স্পষ্ট তার। বাদামি চোখ দুটো ফের ডুব দিল গভীরতায়। তারা অপেক্ষায় তো শব্দদস্যুর ফিরে তাকানোর জন্য, প্রবলভাবে দায়বদ্ধ একটাবার চোখাচোখি করার জন্য। রূঢ় মানব এতক্ষণে ট্যার পেল সে তৃষ্ণার্থ। গ্রীষ্মের বেদ ঘুটে গরমের মরুভূমিতে হাঁটতে থাকা পথিকের ন্যায় তৃষ্ণার্থ সে। খরায় জরাজীর্ণ তার কণ্ঠা, শুকিয়ে কাঠ হয়েছে দৃষ্টি। যে দৃষ্টি বোধ হয় স্বস্তি পাবে সপ্তদশী নীরের চাহনিতে, অথচ কাণ্ড দেখো, সপ্তদশীর গভীর মনোযোগ এক চুল নড়চড় হচ্ছে না, সরছে না বইয়ের ভাঁজ থেকে তার দৃষ্টি। মনস্টার ক্ষুদ্র করলেন নিজ চোখ দুটো। ফর্সা মসৃণ ললাটে গোটা কত ক্রুষ্টতার ভাঁজ টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার পানে। মাহি বইয়ের পৃষ্ঠে চোখ রেখে এগোচ্ছে। তার কদম ছুটছে ব্যক্তিগত লাইব্রেরির দিকে। এদিকে তার এমন অগ্রাহ্যতা দেখে রূঢ় মানবের মাথার তালু জ্বলে উঠল দাও দাও করে। মুখভাবে সদ্য ফুটে ওঠা মুগ্ধতাটুকু উধাও হলো নিমিষে। সেথায় এবার ভর করলো রূঢ় মানবের চিরচেনা রূপ। ক্রূরতায় ব্লেডের ন্যায় ফুটে উঠল ক্ষীণ খাতযুক্ত চোয়ালখানা। নিখাত সৌন্দর্যের প্রতীকী বাদামি চোখ দুটো ক্রমশ ঝাঁপ দিল টকবগে লেলিহান দাবানলে। গৌরবর্ণ সুদর্শন মুখখানা সহসায় রূপ ধরল টকটকে লালিমার। মুষ্টিবদ্ধ হলো শক্ত হাত দুটো। শব্দদর্শী তখনও দৃষ্টিপাত করেনি রূঢ় মানবের পানে। এতে বুঝি ঘি পড়ল মানবের জ্বলতে থাকা বদনে। মিনিট 5 অতিবাহিত হওয়া সত্ত্বেও নিষ্পলক দৃষ্টি তাকিয়ে আছে মুগ্ধ। অপেক্ষায় আছে মেয়েটা ফিরে তাকাবে বলে। অথচ বালাই ষাট। মেয়েটা যে কোনো মুগ্ধতায় ডুবলো কে জানে। সে কেমন আপন মনে ঢুকে পড়ল লাইব্রেরির কক্ষে। তার এহেন উপেক্ষা যেন সরাসরি তীরের ফলার ন্যায় এসে বিঁধল মুগ্ধের বুকটায়।
সারাটা দিন তার চোখ দুটো তৃষ্ণার্থ প্রতীক্ষের ন্যায় খুঁজেছে মেয়েটাকে। মন মস্তিষ্কের দোলাচলে দ্বিধায় পড়েছে বহুবার, অথচ মেয়েটা কেমন নির্বিকার। সম্পূর্ণ ব্যাপারটা মোটেও হজম হলো না মুগ্ধের। সে কেমন সাপের ন্যায় ফুসফুস করতে লাগলো। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব ধারালো দাঁতের উষ্ঠ চাপায় পিষ্ট করলো পিয়ার্সিং করা নির্মাংসের ঠোঁটখানা। শক্ত হাতে অনবরত ঘাড় ডলতে টলতে হুঙ্কার ছুড়ে বলল, অ্যাডউইন, বোতল আনা। শীতাতপ নিয়ন্ত্রিত বিশালাকার লাইব্রেরি কক্ষ, চারদিকের দেয়াল জুড়ে বড় বড় বুকশেলফ, সেথায় ভিড় জমেছে নানান বাহারি বইয়ের স্তূপ। বাদিকে উঁচু উঁচু শেলফের দ্বারে দাঁড় করে রাখা একখানা মই। অন্তর্মুখী মানবী ধীরে ধীরে নামছে মই বেয়ে, তার হাতে একখানা নোবেল পার্ট। মেয়েটার চোখে মুখে ঝিলিক দিচ্ছে আনন্দের রেশ। মনের কোণে জমে থাকা মাত্রাতিরিক্ত অস্থিরতায় ময়ের শেষ শুরুতে পা বাঁধে টুপ করে নামলো সে। দূরে ঘুরে করে এগিয়ে এলো দুহাত দূরত্বে বেছে রাখা একখানা সফেদ রঙা মখমলি তোষকের পানে। সেথায় দু হাঁটু ভাঁজ করে বসলো মাহি। হাত বাড়িয়ে পাশ থেকে কুলে তুলে নিল নরম তুলতুলে কুসুমখানা। অতপর নতুন বইয়ের কভার খুলে উদ্বিগ্নতায় চোখ রাখলো বইয়ের ভাঁজে। বোল্ড হরফের দুটো লাইনে স্তবকে গভীরভাবে ডুব দিতেই আচমকা শব্দদোষের কর্ণে কোহরে ভেসে এলো অতি পরিচিত বজ্রকণ্ঠের হুঙ্কার, হাউ ডেয়ার ইউ। তখনই হকচকে উঠে মাহি। হকচকানোর দরুন নড়ে চড়ে উঠে তার সর্বাঙ্গ। ভরকানো দৃষ্টি সহসায় সম্মুখে পড়তে দেখল ঝড়ের ব্যাগে গটগটিয়ে এগিয়ে আসছে রূঢ় মানব। তার চোখে মুখে সে কি রাগ! তা অবলোকন হওয়া মাত্র এই শুকনো ফাঁকা ঢুক গিলল মাহি। হাত থেকে আলগুছে নামিয়ে রাখলো বইটা। ওদিকে মুগ্ধের পায়ের গতি জোরালো, তাই সে রুখ টানল শব্দদোষের সন্নিকটে। অবুধ মাহি ঘাড়ের পেশি কুচকে মুখ তুলে চাইল। অমন একটা পাহাড় সম মানুষের পানি তাকিয়ে থাকতেই ঘাড় বুঝি বলছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তবে শব্দদোষী নাছর বান্দা যে রইল এক মনে। যুবক দাঁত কিরমির করছে, দাঁত কপটের রুষ্ট আওয়াজ স্পষ্ট কানে বাজছে শব্দদোষের। সহসাই ঘাবড়ে গেল মাহি। নরম সরম অধৈর্য যুগল তীর তীর করে হালকা করে কাঁপিয়ে জিভ খসিয়ে বাক্য আওড়াতে উদ্যত হতেই আচমকা মেরুদণ্ড বাঁকিয়ে আনলো রূঢ় মানব। অতপর চোখের পলকে তক্ষুনি এক হিংস্র থাবায় আঁকড়ে ধরল মাহির নরম চোয়াল। হক চোখানোর সময় পায়নি মাহি। চোখের পলক ফেলার আগেই ঘটল যা ঘটার। যুবক জোর বাড়াচ্ছে হাতের। শব্দদোষী নরম চোয়ালখানা পিষ্ট হচ্ছে তার রুক্ষ হাতের মুঠোয়। কটমট শব্দ তুলছে চোয়ালের হাড়। ব্যথায় মুখ কুচকে নেয় মাহি। দু হাতের চেপে ধরে কঠিন মানবের শক্ত হাত। পিষ্ট হতে থাকা চোয়ালখানা যুবকের রুক্ষ মুঠো হতে ছাড়ানোর বৃথা প্রয়াসে মত্ত সে। ঠোঁট ভেঙে ফুঁপে উঠতেই সম্মুখ থেকে ভেসে এলো মুগ্ধের হিংস্র গর্জন, হাউ ডেয়ার ইউ বান্দির মেয়ে, হাউ ডেয়ার ইউ ইগনোর মি। এই আমাকে, দ্য শ্যাডো মনস্টারকে ইগনোর করার মতো এত বড় কলিজা তোর কোত্থেকে এলো? জানোয়ারের বাচ্চা, কি আছে তোর বইয়ে যা আমার চাইতো বেশি নোটিসেবল? উত্তর দে বান্দির মেয়ে। চোয়ালের হাড় ভাঙার উপক্রম শব্দদোষীর। মুখ ফসকে কথা বেরোনোর জো নেই, অথচ রূঢ় মানব কিনা তাকে প্রশ্ন করছে। ব্যথায় গঙ্গাচ্ছে মাহি। ছলছল দৃষ্টি যুগল সম্মুখে তাক করতেই ব্যগ্র হলো রূঢ় মানব। তক্ষণি বুঝি তার ক্রূর দৃষ্টিতে এক টুকরো বরফের দানা ছুঁড়ে মারল কেউ। শব্দদোষীর ছলছল চোখ দুটো নিরেট চাহনি ঝড় তুলছে মানবের বুকে। মাথা ভর্তি উত্তপ্ত আগুন যেখানে দাও দাও করে জ্বলছে, সেখানে হৃদয় কাঁপছে দুর্বার গতিতে। যুবক সহসায় ঝটকা মেরে ছেড়ে দিল মাহির নরম তুলতুলে চোয়ালখানা। এক আকাশ সম রাগ এখনো চলমান তার মধ্যে। হিতাহিত জ্ঞানশূন্য মানব তৎক্ষণাৎ দু হাতে টেনে ধরে নিজ মাথার লম্বা লম্বা বাবরি ছাটা চুলগুলো। অতপর এক ভয়ঙ্কর হিংস্র হুঙ্কারে মাফিয়া বিস্ট চিৎকার করে বলে উঠে, ওয়াই আই কান্ট কন্ট্রোল মাই সেলফ, হলি ফাক। যুবকের বিকট চিৎকারে কাঁপছে কক্ষের প্রতিটি দেয়াল। সে সঙ্গে কাঁপছে ভীত শব্দদোষী। ভয়ে হাত পা গুটিয়ে বসে আছে বেচারি। রূঢ় মানব থামছে না। একবার ইচ্ছে মতো টানছে নিজ চুলগুলো, তো আরেকবার নিজ গালে একের পর এক শক্ত চাপড় বসাচ্ছে ব্যাপুরোয়া পুরুষ। দু পায়ের সচল গতিতে এদিক ওদিক অস্থিরতায় পায়চারি চালিয়ে রাশিয়ান ভাষায় বিড়বিড় করে বলছে, নো নো, ওর গায়ে হাত তোলা যাবে না। ও কাঁদলে আমার সহ্য হচ্ছে না। আই কান্ট টলারেট হার টিয়ার্স। উফ, আই কান্ট। শব্দদোষী নির্বিকার। দু হাঁটুর ভাঁজে মুখ লুকিয়ে কাঁদছে সে। রূঢ় মানবার দৃষ্টিতে এক পলক চাইল মেয়েটার পানে।
সহসায় তার মনস্পটে ভেসে উঠল কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা। আর অমনি ফের হিতাহিত জ্ঞান হারালো মাফিয়া বেস্ট। তখনই ব্যাগ্র পায়ে এগিয়ে সে হাঁটু ঠেকালো মেঝেতে। পরক্ষণেই নিজ শক্তপোক্ত রুক্ষ আঙুলগুলো সহসায় সপ্তদশীর চুলের গোড়ায় ঢুকে দিয়ে আঁকড়ে ধরল চুলের গুচ্ছা। এবারে আর চুপ করে থাকতে পারেনি সপ্তদশী। ব্যথায় কেঁদে উঠে ঠোঁট ভেঙে মুগ্ধ দেখল তার কান্না। বাদামি চোখ দুটো তার এক অজানা ব্যথায় ডুব দিয়েছে, জ্বলছে আগ্রাজ্যের আগুনে। সে তখনই মেয়েটার মাথার সামান্য ঝাঁকিয়ে অস্থির কণ্ঠে বলে উঠে, এই বান্দির মেয়ে, তুই আমার না? বল, তুই আমার তো, তাই না? তাহলে তুই আমাকে ইগনোর করলি কেন? তোর চোখ দুটো আমার বদলে অন্য কিছুতে মনোযোগ টানলো কেন? কি নেই আমার মধ্যে? আর কি আছে তোর ওই বইয়ে? কই দেখি তো। বলে উন্মাদ পুরুষ তৎক্ষণাৎ ছেড়ে দিল মাহির নরম চুলের গুচ্ছা। ব্যাপরোয়ার ন্যায় হিতাহিত জ্ঞান হারিয়ে খানিকটা শরীর সে তুষক থেকে আলগুছে তুলে নেয় অবহেলিত আকারে পড়ে থাকা বইটা। বইয়ের মসৃণ পৃষ্ঠাগুলো অস্থির ভঙ্গিতে উল্টে পাল্টে দেখছে মুগ্ধ। মানবের সর্বাঙ্গ কাঁপছে রাগে, চোয়ালের কটমট শব্দে কাঁপছে সপ্তদর্শী। ওদিকে মুগ্ধ ফের বজ্র কণ্ঠে গর্জে বলল, এই বান্দির মেয়ে, এটা কি আছে যা তোকে আমার দিকে তাকানো থেকে বিরত রাখলো? কি আছে এটা একটু দেখাতো। এই পর্যায়ে হতবুদ্ধির ন্যায় তাকে আছে মাহি, কণ্ঠরুদ্ধতা, জিভের ডগায় রানী। সে তো লোকটাকে দেখেনি, তাহলে ইগনোর করবার প্রশ্ন আসে কোত্থেকে? সপ্তদশী যখন নিজ ভাবনায় নিমগ্ন, ঠিক তখনই ঝড়ের ব্যাগে এগিয়ে এলো মুগ্ধ। অস্থির কায়দায় হাতের বইটা দূরে ছুড়ে দিয়ে আলগুছে নিজ দু হাঁটুর ভর ঠেকালো মেঝেতে। অতঃপর পরাস্ত সৈনিকের ন্যায় নিজ দু হাতে রুক্ষ আজলায় সপ্তদশীর নরম মুখখানা আলতো করে ছুঁয়ে দিয়ে ব্যাপুরা কণ্ঠে আড়ালো, কেন এমন করলি চাশমিশ? কি কমতি আছে আমার মধ্যে? কেন তাকালি না আমার দিকে? আমি কি দেখতে খুব খারাপ? আমি আমি ইগনোরেন্স সহ্য করতে পারি না চাশমিশ, বিশ্বাস কর। এই জায়গাটায় বলতে বলতে ব্যাপুরা পুরুষ তখনই চেপে ধরে মাহির ডান হাতে নরম তুলতুলে কবজি সন্ধি। পরক্ষণই সপ্তদশী সেই কবজি টেনে এনে আলগুছে ছোয়ালো নিজ বুকের বা পাশে। হতভম্ব মাহি, মুখের এহেন উন্মত্ততা আজ প্রথম পরখ করল সে। যদিও বা লোকরা এরূপ বিচলিত হবার কারণ অজানা তার। এদিকে মুগ্ধ বুঝি আজ নিজের হুঁশে নেই। মাহির হাতখানা নিজের বুকে চেপে রেখে কটমটিয়ে বলতে লাগলো, এই জায়গাটাই জ্বলছে, বড্ড জ্বলছে চাশমিশ। তুই কি করলি এটা? কেন উপেক্ষা করলি আমায়? আমার মধ্যে কি নেই বল? আমি দেখতে অসুন্দর? দৃষ্টি সন্দিগ্ন রূঢ় মানবের। থেমেছে বাঘ। বসে থেকে তখনই পাগলের ন্যায় নিজ গা থেকে এক ঝটকায় খুলে নিল আবার কুত্তা। পরক্ষণই একে একে খুলে নিল শার্টের সবগুলো বোতাম। অতঃপর উন্মুক্ত করল নিজ পেটানো দেহখানা। মাহির সম্মুখে নিজ সুদর্শন উন্মুক্ত দেহখানা দাঁড় করিয়ে উন্মাদ যুবক ফের আওড়ালো, অ্যাম আই নট হ্যান্ডসাম? এই টাকা আমার দিকে। আমি কি দেখতে খারাপ? তোকে পাগল করার মতো সুন্দর নই আমি? তাহলে তুই আমাকে ইগনোর করলি কেন বান্দির মেয়ে? কেন করলি আমায় ইগনোর? শেষ বাক্যটুকু হুঙ্কারের ন্যায় শোনালো আবদ্ধ কামরায়। সপ্তদশীর কোমল দেহখানি ফের কেঁপে উঠল কেমন। মেয়েটা ভয় শুইটে যাচ্ছে, চোখ নামিয়ে কাছে ফুপে ফুপে। রূঢ় মানব থামছে না। সপ্তদশীর কান্না দেখে কাঁপছে তার বুক। তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে নিজের প্রতি। সপ্তদশীর এহেন পাত্তাহীনতা দেখে মুগ্ধ অস্থির। শক্ত হাতে অনবরত ডলছে ঘাড়। কটমট করতে করতে ঘর ভর্তি বইয়ের স্তূপের পানে তাক করল তীক্ষ্ণ দৃষ্টি। সঙ্গে সঙ্গে কুঁচকে গেল তার মসৃণ ললাট। এক মুহূর্ত থেমে থেকে হঠাৎ কটমট কণ্ঠে আওড়ালো, বই, রাইট? এই বই, ওয়েট। বাক্যটুকু আওড়েই পায়ের গতি টেনেছে মুগ্ধ। গটগটি দু কদম এগুতে দরজার কাছে এসে দাঁড়ালেন দুজন অতমুখী গার্ড। দু হাতে ঠেলে ঠেলে আনছেন টলি ভর্তি রামের বোতল। যুবক শটান হলো এবার। দু হাত পকেটে গুছে গমগমে গলায় হুঙ্কার ছুড়ে বলল, ভেতরে আন। হুকুম তামিল করলো গার্ডস। আলগুছে ট্রলিটা ঠেলে আনলেন ভেতরে। মনস্টারের অভিমুখে নত মুখে দাঁড়াতেই ফের কর্ণকুহরে শুনতে পেলেন মনস্টারের বজ্রকণ্ঠ। আউট। যথার্থ হুকুমে বেড়ে গেলেন দুজন। তারা যেতেই উন্মাদ যুবকের পাগলামি শুরু হলো। খানিকক্ষণ অ্যালকোহলের বোতলগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখে আলগুছেই ঘাড় কাত করে তাকালো রন্ধনরত মাহির পানে। মাহি হত বিহব্বল, কানা থামিয়ে তাকিয়ে আছে কেমন। যুবক বাঁকা হাসলো।
আচমকা চুক্তি পেয়ে তখনই হাতে থাকা অ্যালকোহল পরিপূর্ণ কাচের বোতলগুলো একে একে ছুটতে লাগলো বইয়ের স্তূপের দিকে। হেডুক কাণ্ডে ভরকায় মাহি। আচমকা আহত বিহবল কণ্ঠে চেঁচিয়ে বলে, বিস্ট, কি করছেন আপনি এগুলো? সপ্তদোষীর কথাগুলো কানে তুলে নিয়ে রুড়ো মানব। সে নিজ ব্যাপুরা কর্মে মত্ত বইয়ের স্তূপের দিকে ছুড়ে দিচ্ছে অ্যালকোহলি তরল। সম্পূর্ণ কক্ষের মেঝেতে ছড়িয়ে ছিটে যাচ্ছে কাচের তীক্ষ্ণ টুকরো। কিছু কিছু এসে দেবে যাচ্ছে রুড়ো মানবের উন্মুক্ত দেহে। লুমহীন পেটানো বক্ষের কিছু অংশতে চুয়ে পড়ছে লুহু। সেদিকে অবশ্য বিন্দু মাত্র উদ্বেগ নেই মুগ্ধের। প্রায় মিনিট 7 চলল তার প্রলয়ঙ্কারী ঝড়। অবশেষে মনস্টার কেমন বড় বড় নিঃশ্বাস টেনে আলগোছেই দুহাত গুছল পকেটে। ঘাড় বাঁকিয়ে শব্দদোষীর পানে তাকিয়ে ফের বাঁকা হাসলো। সঙ্গে এবার ক্যানাইন দাঁতের রুষ্ঠ চাপায় পিষ্ট করল ঠোঁট। মাহি ভ্রু কুচকায়। চোখে মুখে সন্দিহান ভাব টানতে দেখতে পায় মুগ্ধ নিজ পকেট থেকে লাইটার বের করছে। তৎক্ষণাৎ আটকে ওঠে মাহি। স্থানকাল ভুলে এক ছুটে এগিয়ে আসতে গেলেই আচমকা তার পানে তর্জনী উঁচিয়ে ধরে মুগ্ধ। চোয়ালের রেখায় টান বসিয়ে কটমট দৃষ্টিতে তাকায় সে। শাসনের সুরে গর্জন ধ্বনিতে বলে উঠে, সামনে এগোবি না বান্দির মেয়ে। ফ্লোরে কাচের টুকরো আছে, পা কেটে যাবে। খবরদার, তোর শরীর থেকে যদি এক বিন্দু রক্ত ঝরে তাহলে বাকিটা আমি নিজ হাতে ঝরাবো। মাইন্ড ইট। সহসায় থেমে গেল শব্দদোষীর ব্যস্ত পদ। বিস্ফোরিত নেত্রে চেয়ে রইল সম্মুখে। রুরমানব দাঁত খেসল ফের। বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে লাইটার ধরিয়ে তক্ষণি আগুনটুকু ছুড়ে দিল অ্যালকোহলের সিক্ত বইয়ের স্তূপের মাঝে। মুহূর্তে এক প্রলয়ঙ্কারী অগ্নিশিখার র্যাশ ছড়িয়ে পড়ল সম্পূর্ণ কক্ষে। দাও দাও করে জ্বলতে লাগলো ঘর ভর্তি অসংখ্য বই। শব্দদোষীর ছলছল দৃষ্টে প্রতিবিম্বিত হচ্ছে আগুনের লেলিহান শিখা। তার বুকটা বোধ হয় কেউ চৌচির করে দিল মাত্রই। মেয়েটা আনমনে চোখ নামিয়ে আনলো রুড়ো মানবের পানি। ভঙ্গুর কণ্ঠে অস্ফুটে আওড়ালো, পোড়ানোরই যদি হতো তাহলে আনলেন কেন? কঠিন মানবের মুখভঙ্গি আগের চাইতেও কঠোর হলো বোধ হয়। সে তখনই ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। চোখ দুটোতে আগুন লেপটেছে তার। চোয়ালের পেশি শক্ত। শরীর ঘুরিয়ে পায়ের গতি টানলেন নির্দয় মানব। শব্দ টুকরো হওয়া তীক্ষ্ণ কাচের টুকরোগুলির উপর অনায়াসী পা দাবিয়ে এগিয়ে আসে ধীর কদমে। তীক্ষ্ণ সীসার টুকরোর গায়ে রুড়ো মানবের রুক্ষ কদমতলের ত্বক পড়তেই তুলছে কুর্মুষ শব্দ। মার্বেলের তক্তকে মেঝেতে ছাপ বসাচ্ছে তাজা লুহু। অথচ মানবের চোখে মুখে ব্যথার লেশ মাত্র নেই। সেথায় লেপটে আছে এক আকাশসম রাগ। বাদামি চোখ দুটো যেন আজ বাজ পাখির দৃষ্টিকেও হার মানাবে অনায়াসেই। মাহি হতভম্ব। বিস্ময়ে চোখ ছুঁয়েছে ললাটে। জিভে ডগা বাকশূন্য। এদিকে মাফিয়া বেস্ট পায়ের গতি অটল রেখে দাঁত কিনবির করতে করতে গর্জন তুলে আওড়ালো, আমি একচ্ছত্র আধিপত্যে বিশ্বাসী বান্দির মেয়ে। যার উপর একবার আমার নজর পড়বে সে আমৃত্য শুধু আমারই অধীনস্থ থাকতে বাধ্য। তার উপর সকল অধিকার কেবল আমার হবে। ইভেন নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দেম। তুই হয়তো ভুলে যাচ্ছিস বান্দির মেয়ে, তুই আমার শিকার। তোর ধ্যান জ্ঞান সবটাই কেবল আমার। এই শ্যাডো মনস্টারের আধিপত্য থাকবে। থাকবে মানে থাকবেই, সেটা তুই চাস বা না চাস। আই ডোন্ট কেয়ার। তোর দৃষ্টিতে আমি বাদে অন্য যে কোনো কিছু প্রাধান্য পেলে তার অস্তিত্ব আমি এভাবেই মিটিয়ে ফেলবো, ধ্বংস করে ফেলবো সব কিছু। জাস্ট মার্ক মাই ওয়ার্ডস বান্দির মেয়ে। থামল রুড়ো মানবের কর্কশ কণ্ঠ। পা দুটোর গতি এখনো সচল তার। রুক্ষবার শক্ত পাটাতনে নির্বিকারে দেবে যাচ্ছে একের পর এক তীক্ষ্ণ সীসার টুকরো। যুবকের মুখবা বেশিকে আধিপত্য বিস্তারের আগুন। শব্দদোষী ভরকায় ভীষণ। হরিণীর চোখ দুটো নামিয়েছে এক পশলা বৃষ্টি। ক্ষুদ্রকায় দেহখানি কাঁপছে তার। পা দুটো জমে গিয়েছে বরফের ন্যায়। ভঙ্গুর হৃদয়ের শব্দদোষী তখন কাঁপা কাঁপা কণ্ঠে কেবল আওড়ালো, আমি কোনো খেলনা নই মিস্টার বিস্ট, যার ওপর কেবল আপনারই আধিপত্য থাকবে। না, আমি কোনো পুতুল যে কিনা শুধুমাত্র আপনার ইশারায় উঠবস করবে। আমি একজন রক্তে মাংসে করা মানুষ। তাই কান খুলে শুনে রাখুন, আপনার মতো বিস্টের বাধ্য হতে আমি মোটেও বাধ্য নই। সহসা মাথা ভর্তি উত্তপ্ত আগুনে এক কৌটো ঘি পড়ল মাফিয়া মনস্টারের। শক্ত মুখখানায় লেপটে গেল দুধাপ বাড়তি আগুন। কঠোর হলো দৃঢ় চোয়াল। দাঁত কপাটের একে অপরের উষ্ঠ চাপায় শব্দ হচ্ছে কটমট। বাদামে চোখ দুটো রং ধরেছে ক্রূরতার। যুবক তখনই ঝড়ের ব্যাগে এগিয়ে সে আচানক হিংস্র থাবায় একশো ধরল মাহির রাজহংসের ন্যায় সুদীর্ঘ কোমল কণ্ঠা। হাতের শেখে জোর রুড়ো মানবের। জোরের তালে উঁচিয়ে দিচ্ছে শব্দদোষীর ক্ষুদ্র বদনখানি।
মার্বেলের শীতল মেঝে হতে ক্রমশ আলগা হচ্ছে সপ্তদশী নরম পদযুগল। দেহখানি ভাব ধরেছে দোদুল্যমান, কণ্ঠায় চাপ বেড়েছে বহুগুণ। মাহি কাশছে, অনবরত পা ছোটাচ্ছে এদিক ওদিক, দু হাতে ঠেলে দিচ্ছে রুড়ো মানবের শক্তপোক্ত রুক্ষ হাতের মুঠো। অথচ বালায় সাত এমন পাহাড় সম বলিষ্ঠ বান একটা মানুষের জোরের সঙ্গে তার মতো একটা চুনোপুটি আদৌ কি পারে? রুড়ো মানব কটমট করছে দাঁত, দোদুল্যমান শব্দদর্শীর পানে ক্রূর দৃষ্টি যুগল নিষ্পলক ভঙ্গিতে আটকে রেখেই হুঙ্কার ছুড়ে শুধালো, শুধু তুই কেন বান্দির মেয়ে? তোর 14 গোষ্ঠী সহ আমার বাধ্য হতে বাধ্য। ডু ইউ গেট মি? নিঃশ্বাস আটকে যাচ্ছে মাহির, ছুটন্ত পদযুগল তার দুর্বল হচ্ছে ক্রমশ। ক্ষুদ্র মুখখানায় জমে গিয়েছে রক্ত, হরিণ চোখ দুটো যেন এক্ষুনি বেরিয়ে আসবে কুটুর ছেড়ে। নির্দয় মানবের মন গড়ল কিনা কে জানে। সে কেমন আচমকায় হাতের বাঁধন ঢিলে করলো, সহসায় সপ্তদশীর দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি ছিটকে পড়লো মেঝেতে। হুট করেই নিঃশ্বাস নিতে পারার স্বস্তিতে পাগলের ন্যায় হাঁপাচ্ছে মাহি। এক হাতে কণ্ঠা আঁকড়ে মুখ হা করে বাতাস টানছে ফুসফুস ভরে। সপ্তদশীর বেগতিক দশা, রুড়ো মানব কেমন সংকুচিত দৃষ্টি তাকিয়ে আছে তার পানে। সপ্তদশীর নরম তুলতুলে পদযুগল হতে খানিকটা দূরে অসংখ্য ভাঙা সীসার টুকরো। ক্ষুদ্র বদনের তাল সামান্য নড়লেই নরম তুলতুলে পায়ের ত্বকে রুষ্টতার স্পর্শে বিঁধে যাবে তীক্ষ্ণ টুকরোগুলো। নির্দয় মানব দাঁত কিরমির করছে তখনও। শক্ত মুখবাবে ঘাটটা সামান্য বাকি ক্রূর দৃষ্টি নিক্ষেপ করলো বেহাল অবস্থায় ডুবে থাকা ফ্লোরের পানি। আদরে এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে সপ্তদশীর জুতা জোড়া। নির্দয় মানব গম্ভীর মুখে পা বাড়ায় শ্রেথায় কাঁচের টুকরোগুলোর উপর দিয়ে অনায়াসে হেঁটে হেঁটে অবশেষে জুতা জোড়ার সম্মুখে সে ডান পায়ের রুষ্ট আঘাতে নির্জীব জুতা জোড়াকে একটানে ঠেলে দেয় সপ্তদশীর নিকট। এদিকে এখনো কণ্ঠে আঁকড়ে হাঁপাচ্ছে মাহি, চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। নিজেকে সামলানোর প্রাসে মতো থাকা সপ্তদশী হুট করেই পায়ের সন্নিকটে কিছু একটা ছিটকে আসায় মনোযোগ টানল শ্রেথায়। ঘাড়ের পেশি সামান্য কুচকে নজর নামালো পায়ের কাছে। অমনি তার কর্ণকোহরে ভেসে এলো রুড়ো মানবের গম্ভীর অথচ চিরবির করা রুষ্ট কণ্ঠ। এগুলো সাজিয়ে রাখার জন্য দেয়া হয়নি তোকে বান্দির মেয়ে। বাই দ্য হেল, কাচের উপর একবার পা পড়লে সেই পা কিন্তু ভেঙে গুড়িয়ে ফেলবো আমি। সহসায় আটকে ওঠে মাহি, তড়িঘড়ি করে দোদুল্যমান ক্ষুদ্র দেহটা সামান্য নাড়িয়ে চাড়িয়ে পা দুটো আলগুছে ঢোকালো জুতা জোড়ার মধ্যেখানে। নাকের পাটা বড় ফুলেছে তার, চোখ দুটো লেপটেছে লালাভ আবরণ। 4 হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা রুড়ো মানব হিসে যাচ্ছে একাধারে। অদূরে দাঁড়িয়ে থাকা নতমুখী সপ্তদশীর পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটমট কণ্ঠে আওড়ালো, আর যা যা বললাম সবটা ঘটে ঢুকিয়ে নে বান্দির মেয়ে। নেক্সট টাইম আমার অবাধ্য হবার চেষ্টা করে দেখি শুধু প্যালেসের ছাদ থেকে এক লাথি দিয়ে নিচে ছুঁড়ে ফেলবো। মাইন্ড ইট জানোয়ারের বাচ্চা। নাক টানছে মাহি, যুবকের এহেন বেয়াদবির কথায় কুচকেছে তার মুখ। চিরায়ত স্বভাবের বশীভূত হতে খুব একটা সময় লাগেনি বোকা মানবের। ফের ঘাট তেরামের সুরে কাঠ কাঠ কণ্ঠে আওড়ালো, কেন? কোন জায়গার তিসমার্কা আপনি, যার কথা আমার মানতেই হবে? রাশিয়ার একজন সো কল্ড ক্ষমতাবান হয়েছেন বলে কথা মাথা কিনে নিয়েছেন আমার? আপনি আমার এমন কে যার প্রতি আমার বাধ্যতা প্রকাশ করতে হবে? তখনই সুদর্শনের কপালের চামড়ায় দেখা গেল রাগের ছাপ। ললাট পটের রগগুলো ফুলে উঠেছে দপ দপ করে। ছোয়াল হলো শক্ত। মাফিয়া মন্ত্রা নামক খ্যাপাটে সার খেপেছে ফের। সে তৎক্ষণাৎ জোরালো পায়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির সন্নিকটে। অতঃপর নিজ রুক্ষ হাতের হিংস্র থাবায় আচানক পিষ্ট করলো সপ্তদশী নরম তুলতুলে বাম গালটা। এহেন জোরালো চাপড়ের তাল সামলাতে না পেরে মুহূর্তেই গাল বাকি হেলে পড়ে বেচারি। তার দৃষ্টি হয়েছে ঝাপসা, মাথাটা ঘুরছে ভন ভন করে। গালটা যা জ্বলছে না, এদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা রুড়ো মানবের রাগ বাড়ছে তরতর করে। মাথার তালুতে জ্বলছে আগুন। রাগে হিতাহিত জ্ঞান শূন্য মানব তখনই বগল থাবায় চেপে ধরে সপ্তদশী নরম ঘাড়। সেথায় নিজ রুক্ষ হাতের চাপ বাড়িয়ে আচানক কুচে তুলে মাহির ক্ষুদ্র মুখখানা। সপ্তদশী কুচকে রেখেছে দু চোখ। তার নরম ঠোঁটের কোণে দৃশ্যমান একটুখানি লুহু। তা অবলোকন হওয়া মাত্রই থমকায় রুড়ো মানব। এক অদ্ভুত ঝঙ্কারে কেঁপে ওঠে তার পাহাড় সম বলিষ্ঠ দেহখানা। হাতের বাঁধনে নামলো প্রশমন। যুবকের এক আকাশ সম রাগ ভর্তি মুখভাবে তখনই নামলো উদ্বিগ্নতার ভার। সে কেমন অদ্ভুতভাবে বিচলিত হলো সপ্তদশীর লুহু দেখে। বুকটা কাঁপছে তার। আশ্চর্য, তার মতো নির্দয় মানবের হুটহাট বুক কাঁপার তো কথা না। তবে এখন কেন কাঁপছে? যুবক অস্থির।
তখনই মাহির ঘাড় ছেড়ে দিয়ে তর্জনী ছোঁয়ালো মেয়েটার নরম ঠোঁটের কোণে। সেথায় আলতো করে ছুঁয়ে দিয়ে লুফুটুকু মুছতে ব্যস্ত হলো রুরো মানব। মুখে রানেই তার, চোখে মুখে স্পষ্ট ফুটেছে অপরাধিত্ব। সপ্তদর্শী হতবাক তার এহেন কাণ্ডে। হতবাক কণ্ঠ ফুরিয়ে কিছু বলতে যাবে, অমনি শোনা গেল রুরো মানবের অতি শান্ত অথচ নিরেট কণ্ঠ। আমি যে তোর কে, এই প্রশ্নের উত্তর খুঁজতে তোর মতো অবোধের গোটা একটা জনম লেগে যাবে বান্দির মেয়ে। তবুও আমি নিশ্চিত জনম ফুরালে তুই বলবি আপনি আমার কে। অবদের ছাপ ফুটলো মাহির মুখভাবে, সেই সঙ্গে মনের কোণে জন্মালো একরাশ ঘৃণা। ছলছল চোখ দুটো আরেকবার দাও দাও করে চলতে থাকা পুরো ঘরময় পরিক্রমা চালাতেই বুকটা কেমন ভার হয়ে গেল মানবীর। এক অদৃশ্য দহনে পড়তে লাগলো হৃদয়টা। মুখভঙ্গিতে একরাশ ঘৃণা ফুটে শব্দদোষী তখনই দোহাতে ঠেলে দিল রুরো মানবের প্রশস্ত বুক। ঘটনার আকস্মিকতায় এক কদম সরে গেল রুরো মানব। মুখভাবে ফুটল হতভম্বতার ছাপ। মাহি কাঁদছে এবার, কাঁদতে কাঁদতে হেঁচকে তুলছে মায়াবিনী। প্রিয় শখে নিজ চোখের সম্মুখে ধূলিসাৎ হতে দেখে নিজেকে আর ধরে রাখা সম্ভব হয়নি তার পক্ষে। সে কেমন চিৎকার দিয়ে রুরো মানবকে বলে বসলো, আপনার মনে কি একটু মায়া নেই বিস্ট? একবারও আপনার হাত কাঁপলো না এসব করতে? বইগুলো কি ক্ষতি করেছিল আপনার? ওরা তো বোবা, প্রাণহীন। বই তো কারো শত্রু হতে পারে না। আপনি ওদের না পড়ে অন্য কোথাও রেখে দিতেন, অন্তত ওরা অক্ষত থাকতো। কিন্তু না, আপনি তো নির্দয়। সবসময় নিজের পাষাণ কর্মকাণ্ড না দেখালে আপনার চলে না, তাই না? আর কতভাবে ভাঙবেন আমায়? ঠিক আর কতভাবে? আমার শখ, সুখ, শান্তি সব কেড়ে নিয়েছেন আপনি। আর কি কি কেড়ে নেওয়া বাকি আছে আপনার? আই জাস্ট কান্ট ইমেজিন একটা মানুষ এত খারাপ কি করে হয়। মুখ ফসকে কথাটা বের হবার পর মুহূর্তেই হিংস্র মনস্টারের আগ্রাসী থাবায় সে আচানক আঁকড়ে ধরল সপ্তদশী রাজহংসের ন্যায় সুদীর্ঘ কোমল কণ্ঠা। হাতের জোরে বেচারিকে ঠেলে নিয়ে গেল পেছনের দেয়ালের কাছে। সপ্তদশীর শির দ্বারা দেয়াল ছুঁয়েছে, মনস্টারের হাতের জোরে মাথা ঠেকেছে পেছনে। তবে কাণ্ড দেখো, মাহি মোটেও ভরকায়নি এবার। উল্টো অগ্নিদৃষ্টি ঠায় তাকিয়ে রইল রুরো মানবের কঠমঠ দৃষ্টিতে। মুগ্ধ সাপের ন্যায় ফুসফুস করছে, কণ্ঠে ছুড়েছে বিকট হুঙ্কার। বা হাতে সপ্তদশীর কণ্ঠা চেপে রেখে ডান হাতে রুক্ষ মুঠুই একের পর এক শক্তপোক্ত পাঁচ বসাচ্ছে দাঁড়িয়ে থাকা মাহির ঠিক পাশের দেয়ালে। হিতাহিত জ্ঞান শূন্য মানব, যার জোরালো পাঞ্চের আঘাতে থেতলে যাচ্ছে তারই রুক্ষ হাতের চামড়া। ফেনকি দিয়ে বেরোচ্ছে লুফু। অথচ নির্দয় মানব কেমন হিংস্র কণ্ঠে গর্জন তুলে আওড়ালো, আই নো আমি খারাপ, ভীষণ খারাপ। I know I'm a bloody beast, but this is a fucking truth that you are the only beauty who belongs to me. No one can dare to touch you. Not even someone can dare to look at you. And you know what? Even তুইও তাকাতে পারবি না কারোর দিকে। আমি ছাড়া তোর ওই দৃষ্টিতে যা যা উঠবে, হোক সেটা মানুষ কিংবা কোনো জড়বস্তু, তাদের এভাবেই ধ্বংস করে ফেলবো আমি। I repeat, পুরো দুনিয়া থেকে তাদের অস্তিত্ব চিরতরে মিটে ফেলবো আমি। ডু ইউ গেট দ্যাট পিচ? শব্দদোষীর চোখে মুখে হতবাকতার ছাপ স্পষ্ট। যুবকের এহেন আগ্রাসী কণ্ঠের আধিপত্যের ঘোষণা বোধ হয় কাঁপন ধরে দিচ্ছে তার সর্বাঙ্গে। মাহি তখনই চোখ খেঁচল। রুক্ষ দাঁতের রুষ্ট স্পর্শ নির্মাংস নরম তুদ্দুরে অধরখানায় বসাতেই আচানক টের পেল তার রুষ্টপটে আলতো করে ছুঁয়ে দিচ্ছে দুটো সিক্ত আঙ্গুল। চট করেই চোখ খুলল মাহি। সম্মুখে তাকাতেই ভরকায় সে। বিস্ময়ে চোখ ছুঁয়েছে কপাল। রুরো মানব কেমন কপাল গুছিয়ে তাকিয়ে আছে তার পানে। লোকটার চোখে মুখে বিরাট অসন্তোষের ছাপ স্পষ্ট। থেতলে যাওয়া হাতখানার দুটো আঙ্গুল কেমন রুষ্টতার সঙ্গে স্পর্শ করেছে সপ্তদশীর ঠোঁট। কণ্ঠে একরাশ বিরক্তি লেপটে যুবক কেমন কটমটে বলে ওঠে, এই বান্দির মেয়ে, এই খবরদার এই কাজ আর কোনোদিন করবি না, না হলে একদম টেনে ছিঁড়ে ফেলবো। কিন্তু আমি আমার অধিকারে অন্য কারো হস্তক্ষেপ সহ্য করতে পারি না, তুই জানিস না? বোকা মেয়ে কেবল হা করে চেয়ে আছে সম্মুখে। কণ্ঠে নেমেছে বাকরুদ্ধতা। ওদিকে মুগ্ধ কেমন হিংসাত্মক মনোভাবে আলগুছে সপ্তদশী রুষ্ট দাঁতের চাপা থেকে ঠোঁটখানা আলগা করলো। অতঃপর হতভম্বতায় ডুবে থাকা মাহির পানে এক পলক খেয়ে ফেলার মতো দৃষ্টি নিক্ষেপ করে তখনই পা ঘোরালো উল্টো পথে। গড়গটিয়ে বেড়ে যাচ্ছে মাফিয়া বিস্ট। একটি বার ঘাড় বাঁকিয়ে তাকালো না পেছনে। তাকালে হয়তো ঠিক দেখতে পেতেন একজোড়া সন্দিগ্ন দৃষ্টি কেমন নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে তার পানে।
মাহি নজর ঝুঁকায়নি। মাফিয়া বিস্ট অক্ষিপুটের আড়াল হতেই তার কাপা কাপা হাতখানা অজান্তে উঠে এলো সিক্ত অধৈর্যটার পানে। সেথায় আলতো করে ছুঁয়ে দিয়ে আঙুল কটা দৃশ্যপটের সম্মুখে এনে দাঁড় করাতে দেখলো তার আঙ্গুলের ডগা লেপটে গিয়েছে মাফিয়া বিস্টের তাজা লুফুতে। তখনই কপাল গুছায় মাহি। মুখ ভর্তি রাগে ঘৃণায় হাতের উল্টো পিঠে অনবরত ডলতে থাকে নিজ অধর যুগল, মুছতে থাকে মাফিয়া বিস্টের ঘৃণিত ছোঁয়াছে লুহু। মুগ্ধের ধূপধাপ পায়ের জোরালো শব্দে মুখরিত নীরব করিডর। ব্যাপরোয়া ছন্ন ছাড়া যুবকের প্রতিটি কদমে লেপটে আছে তাজা লুহুর ছাপ। থেতলে যাওয়া হাতখানা থেকে ফুটায় ফুটায় চুয়ে পড়ছে লুহু। যুবক নির্বিকার, ব্যথার লেশমাত্র নেই তার মুখবয়বে। চোয়াল ফুটে আছে ব্লেডের ন্যায়। 3 তলার করিডর পেরিয়ে এলিভেটরের পানে এগোতেই হঠাৎ মুগ্ধের তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে আটকালো অদূরে মাথা নত করে দাঁড়িয়ে থাকা দুজন মেয়েডিনের পানে। তাদের সম্মুখে খাবার ট্রলি। বেচারি দুটো মাস্টারের ভয়ে কাঁপছে রীতিমতো। মুগ্ধ দাঁড়ায় এক মুহূর্ত, কপালের চামড়া গুটিয়ে কণ্ঠে রুড়ো ভাব ঠেলে গর্জন তুলে শুধালো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।